লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কিশোর রহস্য সম্ভার হতে আজকের পর্ব ৭, ঢুন্ডার জাগরণ। আমাদের হাসিয়েন্দা আজ ফুলে ফুলে সাজানো হয়েছে। ট্যাসিনো গোষ্ঠীর জিভারো কন্যার সঙ্গে আচুয়াল গোষ্ঠীর জিভারো বরের বাসি বিয়ের পরব। সেই পরবে কিনা বর কনেকে আশীর্বাদ করতে দূত পাঠিয়েছেন ইগুয়াঞ্চি দেব। এই দূত এসেছেন বিরাট পক্ষীরাজে চেপে। খবর পেয়ে বর লুকাসের গ্রাম থেকে ওর আত্মীয় কুটুম্ব দলে দলে হাজির হয়েছে। ওরে বাবা, এ কি জাতা কথা! লুকাস ভিনগাঁয়ের মোড়ল হয়েছে, বিয়ে করেছে মোড়লের মেয়েকে। তার ওপর আশ্চর্য ব্যাপার, তার বিয়েতে স্বয়ং দেবতা পাঠিয়েছেন পক্ষীরাজ। লুকাস কিন্তু সব বোঝে। সে মুখ টিপে হাসছে। চুপি চুপি বলেছে আমাকে, সাদা মানুষের ওই উড়ুক্কু যন্তর মন্তর আমি ঢের দেখেছি। আমি একবার চাপবো ওতে। তোমাকে আইনি গাছের পাতা ছিঁড়ে এনে দিব্যি দেব টিটোচু। তোমার মামাকে বলো কিন্তু। হিরণ মামা হেলিকপ্টারটা কুইটো শহরের ভারতীয় দূতাবাস থেকে চেয়ে এনেছেন। তার বদলে এক গুচ্ছের টাকা জমা রাখতে হয়েছে সেখানে। তিনি একসময় সেরা পাইলট হিসেবেও ভারতে নাম করেছিলেন, তাই ওটা পেতে অসুবিধে হয়নি। জাহাজটা বস্তির কাছে একটা ফাঁকা জায়গায় রয়েছে। চারিদিকে জঙ্গলে পাহারা দিচ্ছে জিভারো যোদ্ধারা। বলা যায় না, হুয়ামবিজা গোষ্ঠী জিভারোরা কাছাকাছি এলাকায় থাকে। তারা এসে হানা না দেয়। ওদের দেবতা আবার যে সে নয়, বজ্রদেব। বুকে বজ্রের তিলক আঁকা দেখলেই তুমি চিনবে। লোকটা হুয়ামবিজা জিভারো, বড্ড মারকুটে, খুনে আর ঝগড়াঝাঁটিতে পটু। কথায় কথায় বর্ষা হাঁকড়ায়। হিরণ মামা অস্থির। ট্র্যাভেলও এতক্ষণ কি করে বসবে কে জানে। খুব দেরি হয়ে যাচ্ছে যে, অস্থির আমিও। কিন্তু এরা অতিথি বা নুহাদের ছাড়লে তো। হুমরা নাচ নাচছে ইন্না, শেষ না হলে ছাড়ার নেই। ইন্না এত ভালো নাচতে পারে জানতুম না। মামা একসময় ঘড়ি দেখলেন, 12টা বাজে। মাথার ওপর সূর্য। হুমরা নাচ শেষ হলো, এবার খাওয়া দাওয়ার পালা। মামা, আমি, ক্যানাসা আর লুকাস ও ইন্না আলাদা খেতে বসলুম। ওদের শিকারীরা হরিণ জাতের একটা জন্তু মেরে এনেছিল। তার পোড়া মাংস ম্যাকিওকে, মূল সেদ্ধ, ভুট্টার পিঠে, একরাশ চমৎকার পাকা কলা আর 3 রকমের ঝোল, 2 রকমের শরবত, এইসব হলো আমাদের খাবার। আজ মাছ খেতে নেই। খাওয়ার পর মামা পাইপ ধরালেন। এই সময় ইন্না বলল, পাখিতে চাপাবে না ভাই টিটোচু? হ্যাঁ, এবার লুকাস আর ইন্না পাখির পিঠে চাপবে। সে এক হইচই পড়ে গেল চারিদিকে। হেলিকপ্টারটার ওখানে ভিড় জমে গেল, কিন্তু কেউ কাছে যাবে না। চারপাশে অনেকটা দূরে জঙ্গলের ছায়ায় দাঁড়ালো। মুখে মুখে উত্তেজনা থমথম করছে ওদের। ইন্না আর লুকাসের হাত ধরে হেলিকপ্টারে গিয়ে ঢুকলুম। ইন্না থরথর করে কাঁপছে। লুকাসও খুব ভয় পেয়ে আড়ষ্ট। হিরণ মামা স্টার্ট দিল যখন, মাথার ওপর প্রপেলারটা বনবন করে ঘুরতে লাগলো এবং গর্জন শুরু হলো। অমনি চারপাশের সব জিভারো পড়ি কি মরি করে জঙ্গলে ঢুকে অদৃশ্য হলো। কেবল ওঝা ক্যানাসা দাঁড়িয়ে হাত নাড়তে লাগলো। সে ইগুয়াঞ্চির প্রতিনিধি। এই জিভারিয়ার, তার ভয় পেলে ভরং চলে যাবে যে। হেলিকপ্টার উড়ল। গাছগুলো 200-300 ফুট উঁচু চারিদিকে। তা ছাড়িয়ে উঠলে সাহসী মেয়ে ইন্না অনবরত হাসতে লাগলো।
কিন্তু লুকাসকে সামলানো কঠিন। সে লাফিয়ে উঠছে আর বলছে, নামিয়ে দাও, মরে যাব, ওরে বাবা, কোথায় যাচ্ছি আমরা? জিভারিয়া অর্থাৎ আমাজনের অরণ্যের ২৫০০ মাইল ব্যাপী এলাকা আমাদের নিচে। অজস্র নদী, হ্রদ, পাহাড় আর ঘন জঙ্গল, যার মধ্যে আজও অনেক জায়গায় সভ্য মানুষের পা পড়েনি। নিচে ভেসে উঠল ছবির মতো। হঠাৎ বললুম, মামা, এই ফাঁকে জোয়াকিম বুড়োর খামার বাড়িটা ঘুরে এলে হতো। ট্র্যাভেল্লোর খবর নিতুম বুড়োর কাছে। কথাটা মনে ধরল মামার। পাসো স্যান্ডোর দিকে পূর্ব দক্ষিণ দিকে এসে এক সময় পৌঁছে গেলুম। ঘাসের মাঠ পেরিয়ে বাথান বা ক্যাটল রেঞ্জের কাছে জাহাজ নামল। ঘোড়ায় চেপে ল্যাসিংটো চলে এলো কাছে। নেমে বললুম, সিনোর জোয়াকিম কোথায়? ল্যাসিংটো বলল, কর্তামশাই কাল রাত্রির থেকে নেই। কোথায় গেছেন আমরা জানি না। টমাসকে দৌড়ে আসতে দেখলুম। সে কাছে এসে হাঁপাতে হাঁপাতে বলল, এই যে সিনোর হিরন আর সিনোর টিটো এসে গেছেন। কর্তামশাই বলে গেছেন সিনোর টিটো এলে যেন ম্যাসিও বস্তির ওদিকে চলে যান, ওখানে কোথাও উনি থাকবেন। হিরণ মামাও চিন্তিত মুখে বললেন, কিন্তু লুকাস আর ইন্নাকে নিয়ে সমস্যায় পড়া গেল যে। ওরা। বললুম, ইন্না বোন টমাসের কাছে থাক, লুকাস চলুক আমাদের সঙ্গে। লুকাস বলল, কোথায় যাবে তোমরা? বললুম, ম্যাসিও জিভারোদের গায়ে। লুকাসকে খুব সংক্ষেপে সব বুঝিয়ে দিতেই সে ইন্নার দিকে তাকালো। ইন্না জেদ ধরে বলল, হুম, আমি তোমাদের সঙ্গে যাব। অগত্যা ওদের সঙ্গে নিতে হলো। ল্যাসিংটো তখন থেকে একবারও ইন্না ছাড়া আর কারো দিকে তাকায়নি। আর চোখে দেখলুম ওর দৃষ্টি ইন্নার গলায় হীরের মালাগুলোর দিকে। সভ্য জগতে ওগুলোর দাম কমপক্ষে কোটি টাকা তো বটেই। বুঝলুম আমাজনের যুগ যুগ ধরে আদিম এই মানুষগুলো কেন সভ্যদের হাতে মারা পড়ে। হ্যাঁ, ইন্না চলুক আমাদের সঙ্গে। ফের হেলিকপ্টারে ওঠা হলো। সোজা পূবে ৩৫ মাইল, তারপর পাহাড়ের শুরু। পাহাড়ের এপাশে উপত্যকায় নামলো আমাদের উড়োজাহাজ। সেটা ঢেকে রাখা হলো ত্রিপল আর ঝোপঝাড় দিয়ে। লুকাস আর ইন্না আমাদের পিছনে চলল। আমি সেই ভুতুড়ে গাছটা চিনতে পারলুম, কারণ জোয়াকিমের ঘোড়াটাকে কাছেই চড়তে দেখলুম। জঙ্গলের মধ্যে যত এগোচ্ছি লুকাস আর ইন্না তত উত্তেজিত হয়ে পড়ছে। ঢাক বাজছে না অবশ্য, কিন্তু ম্যাসিওদের এরা কি ভয় করে তা বোঝা যাচ্ছে। এক জায়গায় গিয়ে তো দুজনেই গাছের মতো দাঁড়িয়ে গেল। কিছুতেই ওদের নাড়াতে পারলুম না। প্রকাণ্ড গাছ মাথার ওপর, আষ্ঠে পৃষ্ঠে ঘন লতার ঝাঁপি। বাঁদরগুলো দাঁত খিঁচোচ্ছে। এই অবস্থায় ওদের বোঝাতে চেষ্টা করলুম। তখন লুকাস বলল, ওয়াকিনির গুপ্তধনের চেয়ে হীরের খনি অনেক ভালো। আমি তোমাদের খনি দেখাবো, কিন্তু প্রাণ গেলেও ম্যাসিওদের আড্ডায় যাব না। লুকাস হীরের খনির খোঁজ জানে বা বরাবর অনুমান করেছি, কিন্তু তখন আমার তো অন্য জীবন। হিরণ মামা বললেন, সে পরে হবে বাবা লুকাস, এখন আমাদের অন্য কাজ করা দরকার। যে আমাদের বন্ধু সিএমএল নিশ্চয়ই শয়তান জেলেটার হাতে বন্দি হয়েছে।
তাকে উদ্ধার করতে যাচ্ছি, গুপ্তধন আনতে নয়। ঠিক সেই সময় কার পায়ের শব্দ শোনা গেল ওদিকে। কে দৌড়ে আসছে যেন। চোখের পলকে লুকাস আর ইন্না লতাঝোপের মধ্যে ঢুকল। মামাও আমার হাত ধরে গাছের আড়ালে হাঁটু গেড়ে বসলেন। তারপর দেখি জোয়াকিম বুড়ো পায়ে লতা জড়িয়ে হুমড়ি খেয়ে পড়ল। সঙ্গে সঙ্গে আমি বলে উঠলুম, সিনিয়র জোয়াকিম। জোয়াকিম উঠে দাঁড়ালো, আমাদের দেখতে পেল। তারপর হাঁপাতে হাঁপাতে বলল, সিনিয়র রয়, পালিয়ে চলুন, শিগগির পালান, আর এক দণ্ডও নয়। মামা বললেন, কি হলো সিনিয়র জোয়াকিম? জোয়াকিম আমাদের দুজনেরই হাত ধরে দৌড়তে লাগলো। বলল, সে জেগে উঠেছে, পালান, পালিয়ে চলুন। এই সময় ইন্না আর লুকাসকে দেখলুম দিক বিদিক জ্ঞানহারা হয়ে আমাদের সঙ্গ ছেড়ে জঙ্গলের মধ্যে উধাও হয়ে গেল। ওদের ডাকতে যাচ্ছি, জোয়াকিম বলল, চুপ চুপ, একটি শব্দও নয়, সে জেগে উঠেছে। হিরণ মামা বললেন, কে জেগেছে, কে সে? জোয়াকিম দৌড়ে যেতে যেতে জবাব দিল, ঢুন্ডা। ভুতুড়ে গাছটার কাছে এসে জোয়াকিম বুড়ো ঘোড়ায় চেপে চলে গেল। আমরা হেলিকপ্টারের দিকে এগিয়ে গেলুম, কিন্তু লুকাস ইন্না কোথায় গেল? তাদের এমনি করে ফেলে যাওয়া চলে না। হিরণ মামা বললেন, ওসব ঢুন্ডা টুন্ডা আমি মানি নে। টিটো, জোয়াকিমও দেখছি ওই আজগুবি জিনিসে বিশ্বাস করে। সেটা অবশ্য স্বাভাবিক ওর পক্ষে। যাই হোক, ও তো আসলে একজন আদিবাসী, রেড ইন্ডিয়ান। ওর রক্তে পুরনো কুসংস্কারগুলো আছে। সায় দিয়ে বললুম, ঠিক বলেছ মামা, ঢুন্ডা কি আমাদের হাতে নাতে দেখা উচিত। তাছাড়া লুকাসিন্নার খোঁজও করা দরকার। জোয়াকিম তার খামার বাড়িতে আমাদের জন্য অপেক্ষা করবে। হিরণ মামা চোখে একটা বাইনোকুলার রেখে খুঁটিয়ে চারিদিকটা দেখতে দেখতে বললেন, কিন্তু লুকাসরা কই? 1 ঘন্টা অপেক্ষা করেও তাদের পাত্তা পেলুম না। ভেবেছিলুম তারা এখানেই আসবে, কিন্তু তাদের বস্তিতে যেতে হলে কমপক্ষে পশ্চিম উত্তর দিকে 70 মাইল জঙ্গল আর নদী পেরোতে হবে। কেন কোথায় পাবে ওরা? সবচেয়ে বিপদ, অন্য গোষ্ঠীর লোকেদের পাল্লায় পড়ে ওরা খুন হয়ে যাবে নির্ঘাত। হুয়ামবিজা গোত্রের জিভারোরা ট্যাসিনো কিংবা আচুয়ালদের যাকে পাবে তার মুন্ডু কেটে সানসা বানাবে। বিশেষ করে বোন ইন্নার জন্য আমার কষ্ট হতে লাগলো। তার গলায় এত হীরের মালা রয়েছে, সভ্য লোকেদের সামনে পড়লেও তো ওর রক্ষে নেই। হিরণ মামা বললেন, ওরা চুলোয় যাক টিটো, আয় আমরা বরং এক চক্কর ম্যাসিওদের বস্তির ওপর ঘুরে দেখে আসি কি ব্যাপার। আর তুই ওই দূরবীনটা চোখে রাখ, লুকাসদের দেখতে পেলে বলবি। আমাদের হেলিকপ্টার উড়ল খানিকটা নিচু দিয়ে। আমরা ম্যাসিও বস্তির ওপর গেলুম। কিন্তু কি আশ্চর্য, হাসিয়েন্দা নির্জন খাঁকা করছে। জিভারোরা কোথাও বেশি দিন বাস করে না, বস্তি বদলায়, নতুন ঘর বানায় অন্য জায়গায়। আসলে শিকারের অভাব হলে তারা পুরনো বস্তি ছেড়ে চলে যায়। সেখানে জঙ্গলে অঢেল শিকার আর জলে প্রচুর মাছ মেলে, সেখানে আস্তানা পাতে। ইন্নাদের বস্তিটার বয়স মোটে 2 পূর্ণিমা, তার মানে 1 মাস। এখনো শিকার পাচ্ছে বলে ওরা ওখানে আছে। যেদিন ফুরোবে চলে যাবে অন্যখানে। আমরা অনেকবার চক্কর দিয়েও ম্যাসিও বস্তিতে একটি প্রাণীও দেখলুম না। তাহলে কি ঢুন্ডার ভয়ে রাতারাতি ওরা পালালো? আর ট্রাভেললো গেল কোথায়? বস্তির পিছনে পাহাড় এলাকায় গেলুম, কোথাও কোনো লোক নেই। জোয়াকিম বলছিল ঢুন্ডা জেগেছে।
তার কোনো চিহ্ন তো দেখছি না। বিশাল পাহাড়, খাদ, জলপ্রপাত আর উঁচু গাছের ঘন জঙ্গল সবখানে। পাহাড়ের শেষ নেই। পূবে যদ্দূর যাচ্ছি পাহাড় ক্রমশ উঁচু হচ্ছে। যে কোনো চূড়ার সঙ্গে ধাক্কা লেগে হেলিকপ্টার গুঁড়ো হয়ে যেতে পারে। তাই আর এগোনো গেল না। আমরা পূর্ব, দক্ষিণ ও পশ্চিম ঘুরে আবার ম্যাসিও বস্তির ওপর এলুম। তারপর হিরণমামা বললেন, টিটো, যা আছে কপালে এখানেই নেমে পড়া যাক। রাইফেলটা রেডি রাখ, আর তোর সিটের তলায় গ্রেনেডের মোড়ক আছে অনেক। ব্যাগ আছে দেখবি, ব্যাগ ভরে পিঠে ঝুলিয়ে নে, দরকার হলে ছুঁড়বি। হ্যান্ড গ্রেনেড মারাত্মক বিস্ফোরণ ঘটায়। যুদ্ধে এগুলো সৈনিকরা শত্রুর দিকে ছুঁড়ে মারে, গোলার মতো ফেটে যায়। তৈরি হয়ে নিলুম। একটা ঢালু ফাঁকা জায়গায় নামা গেল নিরাপদে। আমরা বেরিয়ে সাবধানে হাসিয়েন্দাটার দিকে চললুম। বেড়া পেরিয়ে উঠোনে গেলুম। বিশাল হাসিয়েন্দা, ঘরের ভিতরটা ফাঁকা, শুধু বাঁশের মাচাগুলো রয়েছে, কোনো জিনিসপত্র নেই। ম্যাসিওরা পালিয়েছে। হিরণমামা পরীক্ষা করে উত্তেজিত হয়ে বললেন, টিটো, টিটো, মাত্র কিছুক্ষণ আগে এরা পালিয়েছে। কারণ এই দেখ, উনুনে এখনো আগুন রয়েছে। কি ঘটলো হঠাৎ যে ওরা এমন করে পালালো? আমরা ঘুরে ঘুরে সব কিছু লক্ষ্য করলুম। কোণের দিকে অন্ধকার হয়ে আছে। সেখানে টর্চের আলো ফেলে হিরণমামা বললেন, টিটো, দেখে যা। গিয়ে দেখি একটা কাঠের খুঁটিতে ছেঁড়া লতার দড়ি জড়ানো কাকে যেন বেঁধে রাখা হয়েছিল। আর মাটির মেঝেতে সেখানে ইংরেজিতে কাঠি দিয়ে লেখা আছে, সাসা সিএমএল তার লোভ ও বিশ্বাসঘাতকতার প্রায়শ্চিত্ত করছে। জায়গাটার রক্তের ফোঁটা দেখা যাচ্ছিল। শয়তান ট্র্যাভেললো যদি তাকে একবার সামনে পেতুম। হিরণমামা পরীক্ষা করে বললেন, দেখ টিটো, রক্তের দাগটা ঘরের ভিতর দিয়ে এগিয়েছে। তার মানে আহত সিএমএলকে ওরা বয়ে নিয়ে গেছে সঙ্গে। না, মরেননি সিএমএল। তাহলে আমরা লাশটা এখানে দেখতে পেতুম। চল, এই দাগ ধরে এগিয়ে যাই। হ্যাঁ, বাইরে উঠোনের রক্তের ফোঁটা দেখা গেল। আমরা অনুসরণ করে চললুম। পাহাড়ের গা বেয়ে কিছু দূর গিয়ে রক্তের দাগ দক্ষিণের জঙ্গলে ঢুকেছে। সতর্কভাবে এগিয়ে চলেছি আমরা। ঘন উঁচু গাছপালা, ভিতরে লতার ঝোপ, এগোনো কঠিন। টর্চের আলো না জ্বেলে এক পা যাওয়া যায় না। রক্তের দাগ আর অনেক লোকের ঝোপঝাড় ভেঙে এগিয়ে যাওয়ার চিহ্ন রয়েছে। ক্রমশ নিচে নামতে হলো। তারপর জলের শব্দ পেলুম। জলপ্রপাত দেখতে পাওয়া গেল। ওখানে একটা নদীর সৃষ্টি হয়েছে। নদীর ধারে ধারে রক্তের দাগটা চলেছে। সমতলে গিয়ে দক্ষিণে এগোতে হলো। আমরা ক্লান্ত হয়ে পড়েছি এবার। ম্যাসিও বস্তিতে উড়োজাহাজটা রয়েছে। ঝোপঝাড় চাপিয়ে ঢেকে রাখা উচিত ছিল তখনকার মতো। আবার সেখানে ফিরতে হলে তো এই রক্তের দাগ ছাড়া উপায় নেই। বরাবর পথে চিহ্ন দিয়ে আসা উচিত ছিল। হঠাৎ মামা থমকে দাঁড়ালেন। সামনে টর্চের আলো ফেলে বললেন, টিটো,
ওই দেখ, সিএমএলকে ওখানে ওরা বেঁধে গেছে। হ্যাঁ তাই, একটা গাছের গুঁড়িতে মোটাসোটা লতা দিয়ে বেঁধেছে ওকে। উপুর হয়ে পড়ে আছেন সিএমএল। কাছে গিয়ে মামা ডাকলেন, মিস্টার সিএমএল, সাসা সিএমএল। মিস্টার সিএমএলের সারা শরীর রক্তাক্ত। চিৎ করা হলো, বাঁধন খুলে দিলুম তাড়াতাড়ি। অজ্ঞান হয়ে রয়েছে। দুজনে ধরাধরি করে নদীর ধারে নিয়ে গেলুম। মুখের জলের ঝাপটা দেওয়ার পর জ্ঞান হলো। কয়েক মিনিট লাল চোখে তাকিয়ে রইলেন। তারপর অতি কষ্টে বললেন, রয়, আমাকে ক্ষমা করো। হিরণ মামা বললেন, ফার্স্ট এডের বক্সটা হেলিকপ্টারে রয়ে গেল। ইস, যদি বুদ্ধি করে ওটা সঙ্গে আনতুম। আর টিটো, একে নিয়ে ওখানে ফিরে যাই। প্রায় 4 ঘন্টা লেগে গেল হাসিয়েন্দার কাছে ফিরতে। পরিশ্রম যা হলো বলবার নয়। এই প্রকাণ্ড রাশিয়ানটিকে বইতে হাঁপিয়ে পড়েছি। কতবার বসে বিশ্রাম নিয়েছি, কতবার মনে হয়েছে এ অসম্ভব। মামা অনুমতি দিলে আমি একাই ওষুধের বাক্সটা নিয়ে আসতুম, কিন্তু আমাকে যেতে দিলে তো। বেলা পড়ে আসছিল। ভালো মতো সেবা শুশ্রূষা করার পর যখন সিএমএল কথা বলতে পারলেন, তখন সূর্য ডুবছে কিনা জানি না, অরণ্যে অন্ধকার নেমে এসেছে। হিরণ মামা ওকে ব্রান্ডি খাইয়ে দিলেন। সিএমএল একটা পাথরের হেলান দিয়ে বসে আস্তে আস্তে বললেন, ট্র্যাভেল্লো আমার সর্বনাশ করেছে। ও ম্যাসি ওঝার মুন্ডুটা ওদের ফেরত দিয়ে খাতির জমিয়ে ফেলে, কিন্তু ওর হুকুমে ম্যাসি ও জিভারোরা আমাকে প্রচণ্ড মার মেরে বেঁধে রাখে। তারপর একদল জিভারোকে নিয়ে গত রাত্রে ও গুপ্তধনের গুহার দিকে বেরিয়ে পড়ে। ওরা হারানো পবিত্র মুন্ডুটা এতকাল পরে ফিরে পেয়ে ট্র্যাভেল্লোকে দেবতার দূত ভেবে বসেছে। তাই দেবতার গুপ্তধন কোথায় আছে দেখাতে নিয়ে যায়। তারপর শেষ রাতে পাহাড়ের ওদিকে এক অমানুষিক গর্জন শুনতে পেলুম। মিস্টার রয়, জীবনে বহুবার অ্যাডভেঞ্চারে গেছি, অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, কিন্তু এমন গর্জন কখনো শুনিনি। না, কোনো জন্তু অমন গর্জন করতে পারে না। সে রক্ত চমকানো গর্জন শুনলে সাহসীও ভিড়মি খাবে। ভাষা দিয়ে তা বোঝানো যায় না। যেন একসঙ্গে পাহাড়গুলো করে কাঁদছে, নাকি হা হা করে হাসছে। সঙ্গে সঙ্গে ওই ঘরে যারা ঘুমোচ্ছিল জেগে গিয়ে তক্ষুনি ছেলে পুলে জিনিসপত্র নিয়ে প্রাণ ভয়ে পালিয়ে গেল। আর একটু পরেই দৌড়ে ফিরে এলো ট্র্যাভেল্লো আর 4-5 জন জিভারো। তারা এসে কিছু না বলে আমাকে বয়ে নিয়ে যেতে লাগলো। যেখানে তোমরা আমাকে দেখতে পেয়েছো, সেখানে গিয়ে ওদের কি মতলব হলো কে জানে, আমাকে নাবিয়ে রেখে ফের আষ্টে পৃষ্ঠে বাঁধল। তারপর দৌড়ে পালিয়ে গেল। হিরণ মামা বললেন, ট্র্যাভেল্লো কিছু বলল না? সিএমএল জবাব দিলেন, হ্যাঁ বলে গেল, আমাকে মেরে ফেলার ইচ্ছে নেই, অত পাপ সে করবে না, কিন্তু বিপদের সময় বোঝা বইতে রাজি নই। আমি এখন বোঝা, তাই জঙ্গলের দেবতা ওয়াকিনির কাছে রেখে গেল। রেগে মেগে বললুম, হতচ্ছাড়া বদমাস কোথাকার। ওই ট্র্যাভেল্লোটাকে বরাবর আমার সন্দেহ হতো। হিরণ মামা বললেন, গুপ্তধন পায়নি সে? সিএমএল বললেন, না পায়নি, ওদের কারো কাছে কিচ্ছু দেখিনি।
অস্ত্র শস্ত্র ছাড়া কিছু ছিল না হাতে। হিরণমামা বললেন, তাহলে বোঝা যাচ্ছে গুহার মধ্যে একটা কিছু আছে। জোয়াকিম বুড়ো বলছিল ঢুন্ডা জেগেছে। ঢুন্ডা কি জানি নে, কিন্তু সম্ভবত ঢুন্ডাই পাহারা দিচ্ছে ওয়াকিনীর গুপ্তধন। সিএমএল অনেক কষ্টে উঠে দাঁড়ালেন এতক্ষণে। বললেন, আমি সুস্থ হয়ে গেছি রয়। আমার পাপের সাজা যা পাবার পেয়েছি। এখন যদি আমাকে বিশ্বাস করো তাহলে একটা রাইফেল দাও, তারপর চলো আমরা তিনজনে বেরিয়ে পড়ি। কোথায়? রত্নগুহার সন্ধানে? হিরণমামা ভেবে বললেন, হ্যাঁ, ঢুন্ডার গর্জন আমি শুনেছি, ভয় নিশ্চয়ই পেয়েছি, কিন্তু ঢুন্ডা কি তা না জেনে আমার আর স্বস্তি হবে না। এত সব পাহাড়ের মধ্যে কোথায় খুঁজবো মিস্টার সিএমএল? ট্র্যাভেলারের সঙ্গে জিভারোরা যখন গত রাত্রে আলোচনা করছিল আমি জায়গাটা কোথায় তা শুনেছি। কোথায় একটা লাল রঙের তেকোনা পাহাড় আছে, তার মধ্যেই গুহাটা। কিন্তু অন্ধকার হয়ে গেছে, চাঁদ উঠতে দেরি হবে, কিভাবে চিনব? নিচে অন্ধকার, কিন্তু আকাশে এখনো বেলা আছে মিস্টার রয়। হেলিকপ্টারে চেপে পাহাড়টা খুঁজে বের করতে অসুবিধে হবে না। আমাদের উড়োজাহাজ আবার উড়ল। হেলিকপ্টার ওপরে উঠে দেখি সূর্য সবে অস্ত যাচ্ছে। পাহাড়গুলোর চূড়ায় আলো রয়েছে। কিছুক্ষণের মধ্যেই একটা লাল তেকোনা পাহাড় সত্যিই দেখতে পেলুম, কিন্তু নামার মতো জায়গা নেই কাছাকাছি। খানিকটা দূরে নদীর পাড়ে অনেক সাবধানে নামলুম আমরা। তারপর অস্ত্র শস্ত্র নিয়ে বেরিয়ে পড়লুম। বিজলি বাতিও নেওয়া হলো সঙ্গে। একটা ব্যাগে গ্রেনেডগুলো ভরে পিঠে বেঁধে নিলুম। এক জায়গায় গিয়ে আলো ফেলতেই থমকে দাঁড়ালুম। 10-12টা জিভারোর দেহ পড়ে রয়েছে। রক্তাক্ত বিভৎস দেহগুলো দলা পাকানো, যেন কোনো দানব প্রকাণ্ড চাঁটিতে তাদের থেঁতলে কাদার তাল বানিয়ে ফেলেছে। হতভাগারা ট্র্যাভেলার পাল্লায় পড়ে মারা গেছে। কিন্তু কি সেই ঢুন্ডা যা ওদের এমনি করে হত্যা করেছে? রক্ত পাহাড়ের চূড়ায় আলো কমে গেল ক্রমশ। আমরা সামনে একটা গুহা দেখলুম। তারপর একটু ইতস্তত করে হিরণমামা বললেন, যাওয়া যাক এবার। ভেতরে ঢুকতেই ভ্যাপসা জঘন্য একটা গন্ধ নাকে এলো। প্রাগৈতিহাসিক কালের অন্ধকার এই গুহায় জমে রয়েছে। আলো ফেলে আমরা সাবধানে এগোচ্ছি। ক্রমশ চওড়া হচ্ছে পথ, ছাদও উঁচু হচ্ছে। একটু পরে অনেক চওড়া থামোলা একটা উঠোনে পৌঁছলাম। এটা কারা তৈরি করেছিল? কারা পাহাড় খোদাই করে গুহাটা বানিয়েছিল? হয়তো ইনকাদেরই পূর্বপুরুষ। তবে যে জিভারোর জেভিয়ারের ডায়েরিতে দেখলুম গাছের নিচে গুপ্তধন পোতা আছে। উঠোনের ওপর দিকে একটা দেবী। দেবীর দুধারে যা দেখলুম শিউরে উঠলুম। অনেকগুলো রক্তাক্ত লাশ পড়ে আছে মানুষের। তারা সবাই জিভারো। কাছে গিয়ে পরীক্ষা করে সিএমএল বললেন, মনে হচ্ছে এরা প্রহরী ছিল এখানে, কিন্তু ঢুন্ডা জেগে উঠে এদেরও রেহাই দেয়নি।
হিরণমামা বললেন, মিস্টার সিএমএল, ওই দেবীর মধ্যে গুপ্তধন নেই তো? সিএমএল কি জবাব দিতে যাচ্ছিলেন, আচম্বিতে গুহার ভিতর একটা খসখস শব্দ শোনা গেল। তারপর কান ফেটে যাবে মনে হলো, যেন হাজার হাজার বছর ধরে ঘুমন্ত কোনো প্রাগৈতিহাসিক শক্তি জেগে উঠেছে। হাজার মানুষ একসঙ্গে হাসছে অথবা কাঁদছে। সে কি ভয়াবহ আওয়াজ! তারপর আমরা ঢুন্ডাকে দেখতে পেলুম। হ্যাঁ, আলোর সামনে দাঁড়িয়ে গর্জন করে দুহাতে এগিয়ে আসছে একটা মহাকায় দানব যেন। তার মাথাটা ছাদে ঠেকছে, মুখটা সিংহ আর গরিলার মাঝামাঝি, সারা গায়ে লোম। তার জলজলে দুটো চোখ দিয়ে আগুন ঠিকরে পড়ছে যেন। দাঁতগুলো বেরিয়ে পড়েছে। সে গজরাচ্ছে, জ্ঞানশূন্য হয়ে গ্রেনেড ছুঁড়ে গেলুম একটার পর একটা। কান ফেটে গেল বিস্ফোরণের শব্দে। ধোঁয়ায় বারুদের গন্ধে গুহা ভরে গেল। সিএমএল আর হিরণমামা আমার হাত ধরে দৌড়তে শুরু করলেন। গুহার বাইরে এসেও আমরা শুনতে পেলুম আহত ঢুন্ডা সমানে গর্জন করে এগিয়ে আসছে। আমরা অনেকটা নিচে একটা পাথরের আড়ালে তৈরি হয়ে বসলুম। অন্ধকার হয়ে গেছে চারিদিক। গুহার দরজায় একবার ঢুন্ডা গর্জন করে উঠল। আলো ফেললেন হিরণমামা। প্রাগৈতিহাসিক কালের এই দানবীর প্রাণীটা মারতে পারলে দেশময় হইচই উঠবে সন্দেহ নেই। 3টি রাইফেল সমানে গর্জে উঠতে থাকলো। তারপর হঠাৎ ঢুন্ডার আওয়াজ থেমে গেল। আলোয় দেখা গেল দানবটা উপুড় হয়ে পড়ে রয়েছে। আমরা 3জনে দৌড়ে গেলুম সেদিকে, কিন্তু প্রকৃতি যেন এটা পছন্দ করলেন না। ঢুন্ডা যেন তার আদরের সন্তান। মাত্র কয়েক ফুট দূরে থাকতে আচমকা পাহাড়গুলো জেগে উঠল। লাল পাহাড়ের চূড়ায় প্রচণ্ড বিস্ফোরণ দেখা গেল। তারপরে গোটা পাহাড়টা কাঁপতে কাঁপতে আগুন ফেটে বেরোতে থাকলো। বিস্ফোরণের পর বিস্ফোরণ। আকাশে বিশাল সব পাথরের টুকরো ছড়ালো। সিএমএল বলে উঠলেন, সর্বনাশ! এ যে আগ্নেয়গিরি দেখছি, পালান, পালিয়ে আসুন। চারিদিকে ঝলকে ঝলকে আগুনের আভা ছড়াচ্ছে। ধোঁয়া আর আগুনে আকাশ লাল হয়ে উঠেছে। আমাদের আশেপাশে সশব্দে পাথর ছিটকে পড়ছে। মাটি থরথর করে কাঁপছে। গাছপালার ওপর জ্বলন্ত পাথর পড়ে দাউ দাউ করে আগুন জ্বলে উঠছে। হেলিকপ্টারে চেপে আমরা তক্ষুনি নিরাপদ এলাকায় সরে গেলুম। আকাশ থেকে সেই ভয়ঙ্কর আগ্নেয়গিরির বিস্ফোরণ দেখতে দেখতে আমরা পশ্চিম উত্তরে জোয়াকিমের খামার বাড়ি লক্ষ্য করে এগিয়ে চললুম। খামার বাড়িতে সেই রাত আর একটা সকাল কাটিয়ে আমরা রওনা হলাম। আসবার সময় জোয়াকিম বুড়ো বললেন, সিনিয়র টিটো, সেই ভুতুড়ে গাছের রহস্য জেনে গেলে না? তাও তা বটে, বললুম। হ্যাঁ, সেই হিডাকটা কিসের? ওটা বাজপোড়া গাছ। দুটো শুকনো মরা ডাল আছে আড়াআড়ি। রাতের দিকে পিলটানো নামে মস্ত রাতচরা পাখি এসে একটা ডালে বসে। তখন তার ভারে ওপরের সরু একটা ডালে ঠেকে যায়। সেই সময় যদি জোরে বাতাস বয় তাহলেই ঘষা খায় ডাল দুটো।
আর বেহালার ছড়ের মতো সরু ডালটা ঘষা দিতে দিতে ওই ভুতুড়ে আওয়াজ বের করে বলে হাসতে লাগলো জোয়াকিম বুড়ো। যদ্দূর গেলুম তার আর টমাসের হাত নাড়া দেখলুম। ঘণ্টাখানেক পরে আমরা ট্যাসিনো হাসিয়েন্দায় পৌঁছলুম। লুকাস আর ইন্না ফিরেছে কিনা খবর নিতে হবে, তাছাড়া বিদায় নিতে হবে সবার কাছে। হ্যাঁ, ফিরেছে ওরা জঙ্গলের মানুষ। পথে অবশ্য একটা কেন করতে হয়েছে লুকাসকে, তবে ইগুয়ানচু দিব্যি সে কেনটা ফেরত দিয়ে আসবে। ইন্নার গলায় হীরের মালাগুলো আছে দেখে স্বস্তি পেলুম। সে রাগে প্রথমে আমার সঙ্গে কথা বলল না, শেষে বলল, নেহাত চলে যাচ্ছ তাই বললুম। ভাই টিটোচু আবার আসবে তো ইগুয়ানচি দেবের রাজ্য থেকে? তার মা আমার গালে নাক ঘষে বলল, বাছা কবে দেখা হবে আবার? লুকাস আর ওঝা ক্যানাসা আমার দিকে ঘুরে তাকালো না। ওরা এখন রাইফেল আর অস্ত্রশস্ত্র নিয়ে আলোচনায় ব্যস্ত। ওয়াহু হান্টা সভ্য লোক দেখলেই হটাও জিভারিয়া থেকে। জিভারিয়া তাদের স্বদেশ, স্বদেশের মাটি অপবিত্র করতে দেবে না তারা। জিভারোর মাকে বললুম আবার দেখা হবে। আমাদের হেলিকপ্টার উড়ল, দেখতে দেখতে গেলুম ওরা হাত নাড়ছে নিচে। মনে মনে বললুম, আবার আসবো যেন ইন্না, যদি এ জন্মে না পারি আরেক জন্মে আসবো, একজন জিভারো হয়ে আসবো। নমস্কার শ্রোতাগণ, আপনারা এতক্ষণ শুনলেন সৈয়দ মুস্তাফা সিরাজের কিশোর রহস্য সংবাদ থেকে ধুন্ধার জাগরণ। আজকে আমাদের এখানেই শেষ হলো আমাজনের রহস্যের ধারাবাহিক। এটি আমাদের শেষ পর্ব। আপনারা অবশ্যই আমাদের জানাবেন গল্প কেমন লাগলো, এবং যদি ভালো লাগে এবং এরম আরও ভালো ভালো গল্প শোনার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং গল্প ভালো লাগলে লাইক শেয়ার করবেন। নমস্কার।